ওকে, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটুখানি এটা জানাবেন। ওকে, সব ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা ক্লাস করব হচ্ছে বাংলা বানানের উপরে। আমরা জানি যে বাংলা বানান কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমরা যেই পরীক্ষায় দিই না কেন সেই পরীক্ষাতেই বাংলা বানান থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে, তাই না? বাংলা বানান থেকে প্রশ্ন সবসময় হয়। তো সেই জন্য বাংলা বানানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসেন আমরা বাংলা বানানের ক্লাস করি। তা আমি কিছু নিয়ম ইতিমধ্যে লিখে রেখেছি, এছাড়াও আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমরা করব। আপাতত এই নিয়মগুলো একটুখানি দেখে নিতে চাই। শুরু করা যাক, আসেন। আমরা বাংলা বানানের নিয়ম শুরু করতে চাই যেটা দিয়ে, সেটা হচ্ছে রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ দিয়ে। কেননা দেখেন, বাংলা বানান নিয়ে আমাদের যত সমস্যা, তার 60% সমস্যা হচ্ছে ইকার উকার নিয়ে, আর মূর্ধন্য দন্ত না মূর্ধন্য দন্ত না, এটা দন্তস্ব, এটা নিয়ে। কোথায় রস্যই, কোথায় দীর্ঘ, কোথায় রস্য, কোথায় দীর্ঘ, শুধু এই ইকার উকারের সমস্যা যদি সমাধান করে ফেলা যায়, তাহলে কিন্তু বাংলা বানানের 40% সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই জন্য আমরা আগে ইকার উকার এর সমস্যাটা সমাধান করতে চাই। খেয়াল করে দেখেন, আমরা প্রথমে নিয়ম লিখেছি কি, দীর্ঘই দীর্ঘ কেবল তৎসম শব্দে, দীর্ঘই দীর্ঘ কেবল তৎসম শব্দের বানানে ব্যবহৃত হবে। এখন তৎসম শব্দ কিভাবে চেনা যাবে সেটা কিন্তু আমরা ইতোমধ্যেই শিখেছি, এবং আমাদের এই গ্রুপে কিন্তু সেটা আমি ছবি আকারে পোস্ট করে দিয়েছিলাম, ওটা একবার চেক করে নেবেন। তবে আপাতত এটুকু মনে রাখতে পারেন যে দীর্ঘই দীর্ঘ কেবল তৎসম শব্দে, তার মানে হচ্ছে তৎসম শব্দ ছাড়া আর কোনো শব্দে কিন্তু দীর্ঘই দীর্ঘ ব্যবহৃত হবে না। তার মানে কোনো দেশি শব্দে, কোনো বিদেশি শব্দে, কোনো বাংলা শব্দে কখনোই দীর্ঘই দীর্ঘ ব্যবহৃত হবে না। তার মানে সকল বিদেশি শব্দে রস্যইকার বা রস্যকার ব্যবহৃত হবে। খেয়াল করে দেখেন, যদি বলি জানুয়ারি, আচ্ছা জানুয়ারি কোন ভাষার শব্দ? আমরা জানি জানুয়ারি হচ্ছে একটা ইংরেজি শব্দ, তাই না? যেহেতু ইংরেজি শব্দ, তার মানে বিদেশি শব্দ, সুতরাং এখানে অবশ্যই দীর্ঘই হবে না, রস্যই হবে। ঠিক একইভাবে ফেব্রুয়ারি বানানেও রস্যইকার হবে। আচ্ছা খেয়াল করে দেখেন, শহীদ কোন ভাষার শব্দ? আমরা জানি শহীদ হচ্ছে একটা আরবি শব্দ, যেহেতু আরবি শব্দ, তা আমরা জানি তৎসম শব্দ না হলে সেখানে দীর্ঘ দীর্ঘ হবে না। তাহলে যেহেতু এটা আরবি শব্দ, সুতরাং এখানে দীর্ঘইকার হবে না, রস্যইকার হবে। ঈদ কোন ভাষার শব্দ? আমরা জানি ঈদ হচ্ছে একটা আরবি শব্দ, যেহেতু আরবি শব্দ, সুতরাং এখানেও দীর্ঘই হবে না, রস্যই হবে। একটা শব্দ আমরা বহুল প্রচলিত ভুল আছে আমাদের, কাহিনী শব্দে। খেয়াল করেন, কাহিনী বানানে আমরা সাধারণত প্রথমে রস্যই পরে দীর্ঘইকার দিই। তবে কাহিনী কোন ভাষার শব্দ? হিন্দিতে একটা সিনেমা আছে না, হামারি আধুরি কাহানি, শুনে থাকবেন নিশ্চয়ই। কাহানি থেকে কাহিনী এসেছে। তো কাহিনী একটা হিন্দি শব্দ, যেহেতু হিন্দি ভাষার শব্দ, তো হিন্দি ভাষার শব্দ অবশ্যই দীর্ঘইকার হবে না, রস্যইকার হবে। একটা বানান আমি কোথাও শুদ্ধ দেখিনি এখন পর্যন্ত, সেটা হচ্ছে ফার্মেসি। খেয়াল করেন, ফার্মেসি বানানটা দেখবেন সব জায়গায় দীর্ঘইকার দিয়ে দেওয়া আছে, কিন্তু দেখেন ফার্মেসি কোন ভাষার শব্দ? আমরা জানি ফার্মেসি একটা বিদেশি শব্দ। তো যেহেতু ফার্মেসি বিদেশি শব্দ, সুতরাং এখানেও কিন্তু দীর্ঘই হবে না, কি হবে? রস্যইকার হবে। এভাবে মনে রাখবেন, কোন বিদেশি শব্দে কখনোই দীর্ঘইকার ব্যবহৃত হবে না, দীর্ঘকার ব্যবহৃত হবে না। আচ্ছা, এখন আরেকটা ট্রিক বলি, সেটা হচ্ছে মনে রাখবেন ডয় বিন্দু র, এটার সাথে সবসময় রস্যই বা রস্য হয়। ডয় বিন্দু র এর সাথে কখনো দীর্ঘইকার দীর্ঘকার হয় না। যেমন ধরেন, আমরা যদি বলি শাড়ি, বাড়ি,
গাড়ি, দাড়ি, হাড়ি, ঘড়ি, বড়ি, দড়ি, নারী মানে পেটের নারী। খেয়াল করে দেখেন ডয় বিন্দু থাকলেই তার সাথে সবসময় রস্যই খাড়া হয়, কখনোই দীর্ঘইকার হয় না। ওকে, এটা গেল আমাদের 1 নম্বরের সূত্র। 2 নম্বরে আমরা বলছি আলি বা আমি থাকলে রস্যইকার। আলি বা আমি থাকলে রস্যইকার মানে শব্দের শেষে যদি আলি বা আমি থাকে তাহলে সেখানে রস্যইকার হবে। খেয়াল করে দেখেন, যখন আমরা বলছি সোনালী, সোনালী ব্যাংকের বানানে দীর্ঘইকার দিয়ে দেওয়া আছে, রূপালী ব্যাংকের বানানে দীর্ঘইকার দেওয়া আছে, পূবালী ব্যাংকের বানানে দীর্ঘইকার দেওয়া আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটার কোনোটাতেই দীর্ঘইকার হবে না। কারণ সোনালী শেষে আলী আছে না, সোনা যুক্ত আলী, যেহেতু আলী আছে সুতরাং অবশ্যই এটা রস্যইকার হবে। রূপালী, আলী আছে, রূপাযুক্ত আলী, যেহেতু আলী আছে তাই রস্যইকার হবে। পূবালী, আলী আছে তাই রস্যইকার হবে। এখন দেখেন রূপালী আর পূবালী বানানে আরো একটা ভুল আছে, সেটা হচ্ছে রূপালী বানানে কিন্তু রস্য ওকার হবে, পূবালী বানানেও রস্য ওকার হবে। এখন প্রশ্ন করতে পারেন রূপালী বানানে কেন দীর্ঘকার হবে না, এতদিন তো জেনে এসেছে। কারণ খেয়াল করে দেখেন শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রূপ আর একটা হচ্ছে রূপা। হ্যাঁ, রূপ বা চেহারা বোঝাতে দীর্ঘকার, কিন্তু রূপা অর্থাৎ সিলভার বোঝাতে আমাদের রস্য ওকার ব্যবহৃত হবে। তো রূপালী মানে তো সিলভারকে বোঝায়, সিলভার কালারকে রূপালী কালার বলে, তাই না? সিলভার কালার বোঝাতে কিন্তু রূপালী ব্যবহার করা হয়। তার মানে এই রূপার কালারকে বলা হয় রূপালী। তো যেহেতু এই রূপা থেকে এসেছে সেই কারণে এটা রস্য ওকার হবে। ঠিক আছে, ওকে। এছাড়া দেখেন আরো অনেক উদাহরণ আছে যেগুলোতে আলী থাকলে রস্য ইকার হবে। যেমন ধরেন যদি বলি চৈতালি, মিতালি, গীতালি, হ্যাঁ এরকম আরো যত শব্দে আলী থাকবে সবগুলোই রস্য ইকার। আবার আমি থাকলেও রস্য ইকার হবে। যেমন ধরেন বললাম পাগলামি, মাতলামি, বাদরামি, হ্যাঁ এরকম শব্দের শেষে যদি আমি থাকে তাহলেও কিন্তু সবগুলোতেই রস্য ইকার হবে। তাহলে শব্দের শেষে যদি আলী বা আমি থাকে তাহলে অবশ্যই সবসময় কি হবে, রস্য ইকার হবে। কথা ক্লিয়ার? এটা গেল আমাদের 2 নম্বরের উদাহরণ। 3 নম্বরে কি বলছে দেখেন, প্রশ্নে আচ্ছা কোথায় কয় রস্যই কি আর কোথায় কয় দীর্ঘই কি ব্যবহৃত হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কয় রস্যই কি ব্যবহৃত হবে আর কোথায় কয় দীর্ঘই কি ব্যবহৃত হবে। খেয়াল করে দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে মনে রাখবেন যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেগুলোতে কয় রস্যই হবে, আর যে সকল প্রশ্নের উত্তর বর্ণনা করা লাগে সেগুলো কয় দীর্ঘই হবে। সহজ কথায় যে সকল প্রশ্নের উত্তর মুখে কথা না বলে মাথা নাড়িয়েই দেওয়া যায় সেগুলোতে কয় রস্যইকার হবে। যেমন হয় যদি বলি তুমি কি দুপুরে খেয়েছো, মাথা নাড়িয়ে উত্তর করা যাচ্ছে তার মানে রস্যইকার হবে। তুমি কি গতকাল বেড়াতে গিয়েছিলে, মাথা নাড়িয়ে উত্তর করা যাচ্ছে তার মানে রস্যইকার হবে। কিন্তু যদি মাথা নাড়িয়ে উত্তর করা না যায় মুখ খুলে কিছু বলতে হয় তখন কয় দীর্ঘইকার হবে। যদি বলি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, মাথা নাড়ালে কি হবে, হবে না, আমাকে কিন্তু মুখ খুলে উত্তর করতে হবে শাক দিয়ে ভাত খেয়েছি বা মাছ দিয়ে ভাত খেয়েছি বা হাত দিয়ে ভাত খেয়েছি, হোয়াটএভার ইট ইজ। তাহলে মনে রাখবেন যে যে সকল প্রশ্নের উত্তর মাথা নাড়িয়েই দেওয়া যায় মুখ খোলার প্রয়োজন নাই সে সকল ক্ষেত্রে কয় রস্যইকার হবে, আর যে সকল প্রশ্নের উত্তরে মুখ খুলে কথা বলতে হয় সেগুলোতে কয় দীর্ঘই হবে। এরপর বলছি বিস্ময় প্রকাশে, বিস্ময় সূচক বাক্যের ক্ষেত্রে যদি শেষে থাকে তাহলে কয় রস্যই, অন্য স্থানে থাকলে কয় দীর্ঘই। খেয়াল করে দেখেন যদি বলি একটা বিস্ময়সূচক বাক্য লিখলাম বলিস কি, বলিস কি বিস্ময়সূচক বাক্য, দেখেন এই বিস্ময়সূচক বাক্য শেষে বসেছে তাই কয় রস্যই। কিন্তু এটাই যদি বলতাম কি বলিস, কি বলিস, তাহলে দেখেন এটাও বিস্ময়সূচক বাক্য কিন্তু এখানে যেহেতু শেষে নাই অন্য স্থানে আছে তাই কয়ের দীর্ঘই হয়ে গেল। তাহলে মনে রাখবেন বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রে শেষে থাকলে কয়ে রস্যই হবে, অন্য স্থানে থাকলে কয়ে দীর্ঘইকার হবে। আরেকটা বলছে সংশয় প্রকাশে কয় রস্যইকার হবে, অর্থাৎ যে সকল ক্ষেত্রে আপনি নিশ্চিত নন সংশয় আছে সেগুলোতে কয়ে রস্যইকার হবে। যেমন বললাম সে গিয়েছিল কিনা আমার জানা নেই, সে গিয়েছিল কি না আমার জানা নেই, তার মানে এই বিষয়ে আপনি নিশ্চিত নন, তার মানে এখানকার যে কি এই কি বানানে রস্যইকার হবে। কথা ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান তো এই 3টা নিয়ম বুঝেছেন কিনা। আর আপনারা একটা কাজ করেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমি এখন নিয়ম মুছতে শুরু করব, একটা করে শিখবো একটা করে মুছবো। এটা একটা স্ক্রিনশট নেন আর একটু কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা।
ওকে, ঠিক আছে, আসেন আমরা 4 নম্বর নিয়মটাতে যাই। 4 নম্বরটাতে আমরা বলছি দূরত্ব বোঝালে দূর বানানে দীর্ঘকার হবে, আর অন্য ক্ষেত্রে দূর বানানে হ্রস্বকার হবে। দূরত্ব বোঝালে দূর বানানে দীর্ঘকার, অন্য ক্ষেত্রে দূর বানানে হ্রস্বকার। ভালো করে খেয়াল করে দেখেন, যদি বলি দূরত্ব শব্দটা, খেয়াল করেন দূরত্ব, তো দূরত্ব বললেই তো দূর বুঝি আমরা, দূরত্ব মানে তো দূর বোঝাচ্ছে, যেহেতু দূর বোঝাচ্ছে সেই কারণে এই দূর বানানে দীর্ঘকার। আবার দেখেন টেলিভিশনের বাংলা কি, আমরা জানি টেলিভিশনের বাংলা হচ্ছে দূরদর্শন, তাই না? দূরদর্শন। তো খেয়াল করে দেখেন টেলিভিশনে কি আমরা দূরের জিনিস দেখতে পাই না? খেলা হচ্ছে, দেখা যাচ্ছে বার্সেলোনায়, আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি না? তার মানে টেলিভিশনে দূরের জিনিস দেখা যায়, অর্থাৎ দূরত্বের সাথে সম্পর্ক আছে, সেই কারণে দূরদর্শন বানানো কিন্তু দীর্ঘকার হবে। তবে দূরত্বের সাথে সম্পর্ক না থাকলে সেখানে কিন্তু হ্রস্বকার হয়ে যাবে। যেমন ধরেন দুরন্ত, দুরন্ত মানে কি? চঞ্চল। দুরন্ত মানে চঞ্চল, তার মানে এর সাথে কিন্তু দূরত্বের কোনো সম্পর্ক নাই। যেহেতু দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই, সেই কারণে এই দুরন্ত বানানে কি হবে? হ্রস্বকার। আমরা ধরেন যদি বলি দুরবস্থা, তার খুব দুরবস্থা। আচ্ছা, দুরবস্থা এর সাথে তো দূরত্বের কোনো সম্পর্ক নাই। দুরবস্থা মানে কি? করুণ অবস্থা বা খারাপ অবস্থা। তার মানে দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই, সেই কারণে এই দূর বানানে হ্রস্বকার হবে। কথা কি বোঝা যায়? মনে রাখবেন, দূরত্বের সাথে সম্পর্ক থাকলে দূর বানানে দীর্ঘকার, দূরত্ব না বোঝালে দূর বানানে হ্রস্বকার। আবার যদি বলি দুর্যোগ বা যদি বলি দুর্নীতি, খেয়াল করে দেখেন দুর্যোগ বা দুর্নীতি এদের কি দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে? নাই, সেই কারণে এখানে কি হবে? দূর বানানে হ্রস্বকার হবে। ঠিক আছে, এটা গেল আমাদের 4 নম্বরের উদাহরণ। এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে দেখেন, বলছি ভূত বানানে সবসময় দীর্ঘ ওকার হবে। ভূত বানানে দীর্ঘ ওকার, যেমন অর্থাৎ শব্দের মধ্যে যত শব্দেই ভূত বানানটা থাকবে সবসময় দীর্ঘ ওকার হবে। যেমন ধরেন যদি বলি অভূতপূর্ব, বা বললাম ভুতুরে, আবার বললাম মনে করেন কিমভূত কিমাকার। দেখেন এখানে অভূতপূর্বের মধ্যে ভূত আছে, ভুতুরের মধ্যে ভূত আছে, কিম্ভূত কিমাকার মধ্যে ভূত আছে। এরকম শব্দের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত মানে অবশ্যই দীর্ঘকার হবে, দীর্ঘকার। তবে একটাই মাত্র ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অদ্ভুত। দেখেন অদ্ভুত শব্দটাতেও ভূত আছে, কিন্তু সেই ভূত বানানে দীর্ঘকার না হয়ে হ্রস্বকার হয়েছে, এই কারণেই কিন্তু শব্দটা অদ্ভুত। এই একটাই হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এটা গেল আমাদের 5 নম্বরের উদাহরণ। 6 এবং 7 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করেন। আমরা নিয়মটা কি লিখেছি? শেষে হ্রস্বইকার, ব্যক্তি বোঝালে দীর্ঘইকার। মানে হচ্ছে অনেক সময় এমন হয় শব্দের শেষে একটা ইকার যুক্ত করে আরেকটা শব্দ তৈরি করা যায়। শব্দের শেষে ইকার যুক্ত করে আরেকটা শব্দ তৈরি করা যায়। যেমন ধরেন আমরা যদি বলি দেশ, এর সাথে যুক্ত হলে দেশি। বিদেশ, এর সাথে যুক্ত হলে বিদেশি। সরকার, এর সাথে যুক্ত হলে সরকারি। দরকার, এর সাথে যুক্ত হলে দরকারি। দেখেন প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু যুক্ত করে আরেকটা শব্দ তৈরি করা যাচ্ছে। এরকম শব্দের শেষে যুক্ত করে আরেকটা শব্দ তৈরি হলে সেই ইটা কিন্তু সাধারণভাবে হ্রস্বইকার হবে। কথা কি বোঝা গেল? শব্দের শেষে যুক্ত করে যদি আরেকটা শব্দ তৈরি হয় তাহলে সেই ইটা কি হবে? হ্রস্বইকার হবে। তবে যুক্ত করার পর যদি দেখেন সেটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে, তখন কিন্তু সেটা দীর্ঘইকার হয়ে যাবে। যেমন মনে করেন যদি বলি রোগ, এর সাথে যুক্ত করলে কি হবে? রোগী, তো রোগী তো একজন ব্যক্তি, সে কারণে দীর্ঘইকার। তারপরে বলি প্রতিযোগ, প্রতিযোগ এর সাথে যুক্ত করলে কি হবে? প্রতিযোগী, প্রতিযোগী একজন ব্যক্তি, তাই দীর্ঘইকার। সহযোগ এর সাথে যুক্ত করলে কি হবে? সহযোগী, সহযোগী একজন ব্যক্তি, তাই দীর্ঘইকার। মন্ত্র এর সাথে যুক্ত করলে কি হবে? মন্ত্রী, যেহেতু মন্ত্রী একজন ব্যক্তি, তাই দীর্ঘইকার। কথা বোঝা গেল? তাহলে আবার বলছি, শব্দের শেষে ইকার যুক্ত করে আরেকটা শব্দ তৈরি হলে সেই ইটা সাধারণভাবে হ্রস্বইকার হবে। তবে যুক্ত করার পর যদি দেখি সেটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে, তখন সেটা দীর্ঘইকার হয়ে যাবে। ক্লিয়ার? এর একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে চাষি। চাষি এই শব্দটা দেখেন
চাষ এর সাথে ই যুক্ত হয়ে চাষি হয়েছে, তো চাষি একজন ব্যক্তি, তাহলে তো দীর্ঘই হওয়ার দরকার ছিল, কিন্তু হবে না, এটা রস্যইকার হবে, এটা ব্যতিক্রম। ওকে, 7 নম্বরটা দেখেন, এর সাথে সম্পৃক্ত একটা উদাহরণ। 7 নম্বর কি বলছি, নিয়ম, শেষে দীর্ঘইকার যোগ নতুন অংশ সমান রস্যইকার। মানে হচ্ছে যে সকল শব্দের শেষে দীর্ঘইকার থাকবে তার সাথে নতুন কিছু যুক্ত হলে সে দীর্ঘইকার রস্যই হয়ে যাবে। যেমন ধরেন আমরা যখন বলছি প্রতিযোগী, আমরা দেখলাম প্রতিযোগী বানানে দীর্ঘইকার হয়, প্রতিযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু এর সাথে যদি আমি একটা তা যুক্ত করে দিই তাহলে এই দীর্ঘইটা রস্যইকার হয়ে যাবে। ঠিক একইভাবে দেখেন সহযোগী বানানে দীর্ঘইকার, তাই না, এই যে দীর্ঘইকার, কিন্তু এর সাথে যদি আমি একটা তা যুক্ত করে দিই সহযোগিতা, তখন কিন্তু রস্যইকার হয়ে যাবে। একইভাবে মন্ত্র বানানে, মন্ত্রী বানানে আমরা কি দেখলাম, দীর্ঘইকার, কিন্তু এর সাথে যদি আমি একটা সভা যুক্ত করি তাহলে কিন্তু আমাদের এই দীর্ঘইটা কি হয়ে যাবে, এই দীর্ঘইটা কিন্তু রস্যইকার হয়ে যাবে। ঠিক একইভাবে দেখেন আমরা সবাই জানি প্রাণী বানানে দীর্ঘইকার, দীর্ঘইকার, কিন্তু এর সাথে যদি আমি এখন একটা বিদ্যা যুক্ত করে দিই তাহলে এই দীর্ঘইটা কিন্তু রস্যইকার হয়ে যাবে। তাহলে মনে রাখবেন যে সকল শব্দের শেষে, যে সকল শব্দের শেষে, যে সকল শব্দের শেষে দীর্ঘই আছে তার সাথে নতুন কিছু যুক্ত হলে সেটা রস্যইকার হয়ে যাবে। ওকে, আচ্ছা, বিদেশি তো পিপুলও বোঝাই না, সাধারণভাবে আমরা বিদেশি বলতে সাধারণভাবে মানে মানুষকে বুঝি না, বিদেশি বলতে আমরা সাধারণত প্রোডাক্ট বুঝি সাধারণভাবে, তাই না, বিদেশি দ্বারা প্রোডাক্টও বোঝায়, মানুষও বোঝায়, কিন্তু দেখেন রোগী দ্বারা শুধু মানুষই বোঝায়, প্রতিযোগী দ্বারা শুধু মানুষই বোঝায়, মন্ত্রী দ্বারা শুধু মানুষই বোঝায়, কথা কি বোঝা গেল, কিন্তু বিদেশি দ্বারা কি শুধু মানুষ বোঝায়, এটা দ্বারা প্রোডাক্টও বোঝায়, সুতরাং ওইটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেগুলো দ্বারা শুধু মানুষ বোঝায় সেগুলোতে দীর্ঘইকার হবে। ঠিক আছে, একটুখানি বলেন আমাদের এই শেষ পর্যন্ত এই নিয়মগুলো বুঝলেন কিনা, একদম 7 নম্বর পর্যন্ত বুঝেছেন কিনা বলেন। ওকে, বুঝতে পেরেছেন, গুড। ঠিক আছে, এবার আসেন আমরা একটু চলে যাই পরের অংশে। তো রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ নিয়ম আমাদের শেষ, আমরা চলে যাবো এবার কোথায় অনুস্বার হবে আর কোথায় উ হবে। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কয়েকটা উদাহরণ লিখি। মনে করেন বললাম রং, রং, ব্যাং, ব্যাং। একটুখানি জানান তো কোন কোন বানান শুদ্ধ এখানে, 1 2 3 4, এই 4টার মধ্যে কোন কোন বানান শুদ্ধ, একটুখানি কমেন্ট করেন তো। 1 2 3 4-এর মধ্যে কোনটা কোনটা শুদ্ধ বলেন। আচ্ছা, অভয় বলছে 1 ও 4 শুদ্ধ, রাজীব বলছে 1 ও 4, সম্রান বলছে 1 ও 4, জহির বলছে 2 ও 4 শুদ্ধ। আচ্ছা, ঠিক আছে, ওকে, খেয়াল করে দেখেন ভালো করে, এখানে 1 শুদ্ধ আর 3 শুদ্ধ, এই দুইটাই অশুদ্ধ। জিনিসটা খুব আপনাদের কাছে অবাক করা মনে হতে পারে যে ব্যাং বানান তো এটাই আমরা চিরকাল দেখে এসেছি, এই ব্যাং বানান কোত্থেকে আসলো। দেখেন এই ব্যাং বানান কিন্তু নতুন কোনো ব্যাং বানান না, এই ব্যাংটা কিন্তু জন্ম থেকে এইরকম। আপনি যদি বাংলা অভিধান খোলেন আপনি দেখবেন সকল অভিধানে ব্যাং বানান এটা দেওয়া আছে। আমার কাছে 2000 সালের একটা অভিধান আছে, 25 বছর বয়সের একটা, 25 বছর আগের, আজকে থেকে 25 বছর আগের একটা অভিধান আছে, সেই অভিধানেও ব্যাং বানান কিন্তু আমি এটাই পেয়েছি। ওকে, তার মানে কথা হচ্ছে এই যে আমি অভিধানটা খুঁজছি, যে আমার এখানে থাকলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সম্ভবত আমার বুক শেলফে আছে, এই জায়গাটায় আমার এই অভিধানটা না, এই জায়গাটায় আমার এই ঘরে নেই, আমার এই ঘরে থাকলে আমি এখনই আপনাদেরকে একটু দেখাই ফেলতে পারতাম, হোয়াটএভার, আমার বুক শেলফে আছে।
যাক, আমি যেটা বলছিলাম 2000 সালের অভিধানেও কিন্তু ব্যাং বানান এটাই পেয়েছে। সো এটা কিন্তু নতুন বানান না, এটাই শুদ্ধ বানান। এই বানানটা কোত্থেকে এসেছে সেটা আমি আসলে জানি না, তবে শুদ্ধ হচ্ছে এটা। নিয়মটা কি বলি, নিয়মটা আমরা বলছি শেষে থাকলে অনুস্বার। এই দেখেন শেষে আছে না, শেষে আছে, তো শেষে থাকলেই অনুস্বার হবে। কিন্তু যদি তার সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় বা কার চিহ্ন যুক্ত হয় তখন সেটা ঙ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এখন রং যেহেতু শেষে আছে তাই অনুস্বার, কিন্তু এর সাথে যদি আমি এখন একটা ইন প্রত্যয় যুক্ত করি তাহলে হয়ে যাবে রঙিন। খেয়াল করে দেখেন, এই যে একটা প্রত্যয় যুক্ত করলাম সেই কারণে রস্যইকার হয়ে গেল। ব্যাং থেকে একটা শব্দ এসছে ব্যাঙাচি, খেয়াল করে দেখেন এই যে কার চিহ্ন যুক্ত হলো আকার, সেই কারণে এই অনুস্বারটা কিন্তু ঙ হয়ে গেল। ঠিক আছে, তার নিয়মটা কি, শেষে থাকলে অনুস্বার হবে, কিন্তু তার সাথে কোনো প্রত্যয় বা কোনো বিভক্তি বা যদি কোনো কার চিহ্ন যুক্ত হয় তখন সেটা ঙ হয়ে যাবে। ঠিক আছে, আমার ধারণা এই ব্যাঙাচি শব্দ থেকেই কিছু কিছু মানুষ হয়তো ব্যাং শব্দটাকে বের করেছে, কিন্তু আসলে ব্যাঙাচি শব্দটা শুদ্ধ, কিন্তু ব্যাং বানান অনুস্বার দিতে হবে। ঠিক আছে, খেয়াল করেন 2 নম্বর নিয়মে বলছি সন্ধির নিয়মে ম স্থানে অনুস্বার। আচ্ছা, তার মানে কি শব্দের মধ্যে কখনো অনুস্বার বসবে না? বসবে, শব্দের মধ্যে অনুস্বার বসবে। ওই কোথায় বসবে দেখেন, আমি 2 নম্বর নিয়মে বলে দিয়েছি যে সন্ধির নিয়মে যদি কোনো শব্দ তৈরি হয় তাহলে তার ম স্থানে অনুস্বার বসবে। যেমন ধরেন আমরা ইতিমধ্যে সন্ধি শিখেছি যে সংবাদ, এর সন্ধি বিচ্ছেদ কি, সম যুক্ত বাদ, তাই না? এই দেখেন সন্ধির নিয়মে এই যে মটা কি হয়ে যাচ্ছে, অনুস্বার হয়ে যাচ্ছে। এরকম সন্ধির নিয়মে যদি কোনো শব্দ তৈরি হয় তাহলে সেই শব্দের ময়ের স্থানে অনুস্বার বসবে। ঠিক আছে, এখন দেখেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সন্ধির নিয়মে না হলে উময় বা স্থানে উম হবে। দেখেন আমি কয়েকটা উদাহরণ লিখি, মনে করেন বললাম একটা উদাহরণ লিখলাম বাঙালি, একটা লিখলাম আঙ্গুল, এরপরে লিখি ভাঙ্গা। এই শব্দগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এভাবে লিখে এসেছি। কিন্তু প্রথম কথা দেখেন, বাঙালি বানান অবশ্যই যেহেতু শেষে আলি আছে, বাঙালি আলি আছে মানে অবশ্যই আমরা ইতিমধ্যে শিখেছি রস্যইকার হবে। এখন খেয়াল করে দেখেন এই যে বাঙালি, আঙুল এবং ভাঙা, এই তিনটা শব্দের ক্ষেত্রেই কোনোটাতেই উময় গ হবে না, সবগুলোতেই উম হবে, সবগুলোতেই উম হবে, সবগুলোতে উম হবে। কেন উম হবে? কারণ এই সবগুলোই প্রত্যয় নিয়মে তৈরি। বাঙালি হচ্ছে বঙ্গযুক্ত আলি বাঙালি, অঙ্গযুক্ত উল আঙুল, ভঙ্গযুক্ত আ ভাঙা, মানে সবগুলোই প্রত্যয় যোগে গঠিত হয়েছে। আমরা বলছি সন্ধির নিয়মে যদি না হয় তাহলে উময় গ স্থানে উম হবে। যেহেতু এগুলোর প্রত্যেকটাই প্রত্যয়ের নিয়মে হয়েছে, সন্ধির নিয়মে হয়নি, সেই কারণে উময় গ হবে না, শুধু উম হবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে এটা সন্ধির নিয়মে হয়নি, প্রত্যয় নিয়মে হয়েছে? এর একটা ট্রিক আছে, খেয়াল করে দেখেন। বাঙালি শব্দটা এসছে বঙ্গ থেকে, আঙ্গুল শব্দটা এসছে অঙ্গ থেকে, ভাঙা শব্দটা এসছে ভঙ্গ থেকে। ভালো করে দেখেন এই সবগুলো উদাহরণে তাকালে দেখতে পাবেন, দেখেন বঙ্গ থেকে বাঙালি এসছে, এখানে বঙ্গ শব্দের প্রথম যে ধ্বনিটা ব, বয়ের সাথে স্বরধ্বনি কি আছে, অ, তাই না? ব, অ আছে, কিন্তু দেখেন এখানে স্বরধ্বনি কি হয়ে গেছে, আ। এখানে দেখেন অঙ্গ শব্দের শুরুতে ছিল অ, এখানে হয়ে গেছে আ। ভঙ্গ শব্দের শুরুতে ভয়ের সাথে ছিল অ, কিন্তু এখানে ভাঙাতে হয়ে গেছে আ। এইরকম ভাবে যদি দেখেন কোন শব্দের প্রথম স্বরধ্বনিটা পরিবর্তন হয়েছে তাহলে বুঝে নেবেন সেটা সাধারণত প্রত্যয়ের নিয়মে গঠিত হয়। যদি শব্দের শুরুর স্বরধ্বনিটা পরিবর্তন হয় তাহলে ধরে নেবেন সেটা প্রত্যয়ের নিয়মে হয়েছে। আর প্রত্যয়ের নিয়মে গঠিত হলে সেখানে কোনোভাবেই উময় গ হবে না, শুধু উম হবে। একটুখানি আমাকে কমেন্ট করে জানান যে এই তিনটা নিয়ম বুঝতে পারলেন কিনা। ভেরি গুড, ওকে। আসেন আমরা তাহলে পরের অংশে এগোই, এটুকু আমরা মুছে দিচ্ছি। আমরা এরপরে লিখেছি তালব্য স, মূর্ধন্য ষ এবং দন্ত স এর নিয়ম। দেখেন আমরা প্রথমে বলছি মূর্ধন্য ষ কেবল তৎসম শব্দে, ব্র্যাকেটে লিখেছি সত্যবিধান। আমরা কিন্তু
নত্ব সত্যবিধান নামে একটা টপিক শিখেছিলাম এবং সেখানে কোথায় কোথায় মূর্ধন্য বসবে তার বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম। ক্লাসটা দেখে নিয়েন একবার যদি মনে না থাকে। এখন শুধু আপাতত এইটুকু মাথায় রাখেন যে মূর্ধন্য শুধু তৎসম শব্দে বসে, অর্থাৎ কোন বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না, কোন বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না। যেমন ধরেন যদি বলি স্টোর, স্টেশন, ফটোস্ট্যাট, বাইরে বেরোলে দেখবেন এই বানানগুলোতে মূর্ধন্য সাথে লেখা থাকে, কিন্তু দেখেন স্টোর দন্ত স হবে, কারণ কি স্টোর একটা বিদেশি শব্দ, একটা ইংরেজি শব্দ। ঠিক তেমনি স্টেশন একটা ইংরেজি শব্দ, সুতরাং মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। ফটোস্ট্যাট একটা ইংরেজি শব্দ, সুতরাং মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। কথা ক্লিয়ার হলো? তাহলে মনে রাখবেন মূর্ধন্য স কখনোই কোনো বিদেশি শব্দে ব্যবহৃত হতে পারবে না। এখন খেয়াল করেন 2 নম্বরে আমরা কি বলছি। 2 নম্বরে আমরা বলছি বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধিতে আমরা শিখেছি, সন্ধি ক্লাস করেছি। বিসর্গ সন্ধিতে চ বর্গের সাথে যুক্ত হলে তালব্য স, ট বর্গের সাথে যুক্ত হলে মূর্ধন্য স এবং ত বর্গের সাথে যুক্ত হলে দন্ত স হবে। খেয়াল করেন আমি কয়েকটা উদাহরণ লিখি। মনে করেন এই উদাহরণগুলো কিন্তু আমরা বিসর্গ সন্ধি পড়ার সময় শিখেছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই। শিরশ্ছেদ, দুস্থ, ধনুষ টঙ্কার। খেয়াল করে দেখেন এই উদাহরণগুলো কিন্তু আমরা বিসর্গ সন্ধিতে শিখেছিলাম। আরেকবার একটু দেখাই দিচ্ছি। এগুলো সবই কিন্তু বিসর্গ সন্ধির নিয়মে তৈরি হয়েছে। আমরা বলছি বিসর্গ সন্ধির ক্ষেত্রে চ বর্গ অর্থাৎ চ ছ জ ঝ এর সাথে তালব্য স বসবে, ট বর্গ মানে ট ঠ এর সাথে মূর্ধন্য স বসবে, আর ত বর্গের সাথে সবসময় দন্ত স বসবে। খেয়াল করে দেখেন নিশ্চয় এই যে চ এর সাথে যুক্ত হয়েছে, যেহেতু চ বর্গ সেখানে তালব্য স হয়েছে। শিরশ্ছেদ যেহেতু ছ এর সাথে যুক্ত হয়েছে, ছ মানে তো চ বর্গের বর্ণ, তাই তালব্য স হয়েছে। দুস্থ দেখেন থ, ত বর্গের বর্ণ, ত থ, তাই না? ত বর্গের বর্ণ, তো ত বর্গের বর্ণের সাথে কি হবে? এই যে দন্ত স। ধনুষ টঙ্কার দেখেন ট এর সাথে যুক্ত হচ্ছে, মানে ট বর্গের বর্ণ, তো ট বর্গের বর্ণের সাথে কোন স? মূর্ধন্য স। তো মনে রাখতে হবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে চ বর্গের বর্ণের সাথে তালব্য স, ট বর্গের বর্ণের সাথে মূর্ধন্য স এবং ত বর্গের বর্ণের সাথে দন্ত স হবে। এরপরে দেখেন বলছি কখনো কখনো এমন হয় যে আমাদের ইংরেজি শব্দকে বাংলা বর্ণ দিয়ে লিখতে হয়। ইংরেজি শব্দকে যখন আমরা বাংলা বর্ণ দিয়ে লিখবো তখন একটা জিনিস আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে ইংরেজি এস এর জন্য আমরা লিখবো দন্ত স, আর এস এইচ, এস আই এন, টি আই এন, এস এইচ আই এন এর জন্য বসাবো তালব্য স। যেমন ধরেন আমরা যখন বলছি স্টেশন শব্দটা, স্টেশন শুরুতে কি আছে? এস, এস এর জন্য দন্ত স, তাহলে হয়ে গেল স্টে। টি আই এন থাকলে টি আই এন এর জন্য তালব্য স, এই যে হয়ে গেল তালব্য স, স্টেশন। ঠিক একইভাবে দেখেন যদি বলি ফ্যাশন, এস এইচ আই ও এন আছে, এস এইচ আই এন থাকলে তালব্য স, তাহলে ফ্যাশন মানে কি হবে? তালব্য স। ঠিক একইভাবে ধরেন পাস করা, পাস, দেখেন এস আছে, এস থাকলে এস এর জন্য কোন স? দন্ত স, তাহলে পাস বানান কিন্তু দন্ত স দিয়ে হবে। কথা কি বোঝা গেল? ওকে, তাহলে এইগুলো গেল আমার তালব্য স এর নিয়ম, তালব্য স মূর্ধন্য স দন্ত স এর নিয়ম। আচ্ছা, এখানে আমার একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে আমি একটু মিস করে গেছি। সেটা হচ্ছে আমরা ইকার উকারে যে 7 নম্বর নিয়মটা শিখেছিলাম, সেই নিয়মে একটু ব্যতিক্রম আছে 2টা। আমরা ইকার উকারের নিয়ম একটু আগে শিখেছিলাম না, যে শেষে দীর্ঘই থাকলে তার সাথে নতুন কিছু যুক্ত হলে রস্যই হয়ে যায়। ওটা 2টা ব্যতিক্রম আছে, ওটা বলে দিচ্ছি একটু। হ্যাঁ, এটা পরে লিখে নেবেন। একটা হচ্ছে নারীত্ব আর একটা হচ্ছে সতীত্ব। হ্যাঁ, দেখেন এই 2টা শব্দে দীর্ঘইকার আছে, তো দীর্ঘই পরে অন্য কিছু যুক্ত হলে তো রস্যই হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। এই 2টা হচ্ছে ব্যতিক্রম, ওই ইকার উকারের 7 নম্বর নিয়ম এটা। হ্যাঁ, একটুখানি তুলে নেবেন। ওকে, এইবার চলেন আমরা দেখি দন্ত ন, মূর্ধন্য ন এবং কয় মূর্ধন্য স এর নিয়ম। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। দেখেন আমরা প্রথমে লিখেছি মূর্ধন্য ন কেবল তৎসম শব্দে, নত্ব বিধান। আমরা নত্ব বিধান শিখেছি ইতিমধ্যেই। আপাতত শুধু মনে রাখেন যে মূর্ধন্য ন শুধু তৎসম শব্দে ব্যবহৃত হয়, কোনো বিদেশি শব্দে মূর্ধন্য বসে না। দেখেন আপনি যদি কোনো ফার্নিচারের দোকানে যান, দেখবেন তার নামে ফার্নিচার বানানটা মূর্ধন্য দিয়ে লেখা থাকে। দেখবেন কর্নেল শব্দটা যত জায়গায় দেখবেন মূর্ধন্য দিয়ে লেখে। হ্যাঁ, কিন্তু দেখেন এই শব্দগুলো বা কর্নার শব্দটা যত জায়গায় দেখবেন সবাই মূর্ধন্য দিয়ে লেখে, কিন্তু এগুলো কোনটাই মূর্ধন্য হবে না। কেননা ফার্নিচার একটা ইংরেজি শব্দ, কর্নেল একটা ইংরেজি শব্দ, কর্নার একটা ইংরেজি শব্দ, কোন বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, দন্ত না হবে। ঠিক আছে, আরেকটা কথা বলছি দেখেন,
কয়ে মূর্ধন্য স এটাও কেবল তৎসম শব্দে, অন্য ক্ষেত্রে খ বসবে। খেয়াল করে দেখেন ভালো করে। আচ্ছা, আমরা ক্ষেত বানান, ক্ষেত, আমের ক্ষেত, ধানের ক্ষেত, আমের ক্ষেত তো খেতে হয় না, ধানের ক্ষেত, গমের ক্ষেত, পাটের ক্ষেত, এই ক্ষেত বানান আমরা সাধারণত কয় মূর্ধন্য সদে লিখে থাকি। কিন্তু মনে রাখবেন ক্ষেত বানানটা কিন্তু কয় মূর্ধন্য সদে হবে না, ক্ষেত বানান হবে খ দিয়ে। কারণ ক্ষেত হচ্ছে একটা দেশি শব্দ, বাংলা শব্দ। আমরা বলছি কয় মূর্ধন্য সদ শুধু তৎসম শব্দ বসবে, যেহেতু ক্ষেত কোনো তৎসম শব্দ না সেই কারণে এখানে খ বসবে, ক্ষেত বানান। ঠিক আছে, জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ আছে ধান ক্ষেত, ওটাতে ক্ষেত বানান কিন্তু এটাই দেওয়া আছে। কিন্তু দেখেন এটারই যদি আমি তৎসম রূপ লিখি, ক্ষেতের তৎসম হচ্ছে ক্ষেত্র, তাহলে দেখেন তৎসমে কিন্তু কর্মধন্য হবে। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখেন ক্ষিপ্ত, এটা একটা তৎসম শব্দ, তাই কয় মূর্ধন্য স হবে। কিন্তু এটা যখন আমি বাংলায় লিখবো তখন কিন্তু হবে খেপা, তো খেপা বানানে কিন্তু খ হবে। ঠিক একইভাবে ক্ষুধা, এটা একটা তৎসম শব্দ, তাই কয় মূর্ধন্য স হবে। কিন্তু এটাই যখন বাংলায় লিখবো তখন হয়ে যাবে খিদে, খিদে বানানে কিন্তু খ হবে। তার মানে মনে রাখবেন, সরি, কয় মূর্ধন্য স কেবল তৎসম শব্দের ক্ষেত্রে হবে, আর অন্য সকল শব্দের ক্ষেত্রে আমাদের খ ব্যবহার করতে হবে। বলেন এখন পর্যন্ত সব ক্লিয়ার কিনা, কমেন্ট করেন তো একটু, এখন পর্যন্ত সব ক্লিয়ার কিনা। এখন পর্যন্ত সব ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা একটু চলে যাব ও এবং ওকারের দিকে, ভালো করে খেয়াল রাখেন। ওকে, ও ওকার মানে হচ্ছে ওটা কখন বর্ণ আকারে ব্যবহার করব আর কখন কার চিহ্ন আকারে ব্যবহার করব সেটা খেয়াল করে দেখেন। আমরা কোন কোন সময় এরকম লিখে থাকি, কখনো, এখনো, আজও, আরো, শব্দগুলো আমরা এরকম লিখে থাকি। কিন্তু দেখেন নিয়মটাতে আমরা কি বলছি, নিয়মে বলছি অধিকন্তু বা পর্যন্ত অর্থে। অধিকন্তু কি আর পর্যন্ত, অধিকন্তু মানে হচ্ছে অধিক পরিমাণ বোঝাতে বা জোর প্রয়োগ আর কি, আর পর্যন্ত বোঝাতে, এই দুইটা ক্ষেত্রে ওটাকে বর্ণ আকারে লিখতে হবে, বর্ণ আকারে। অর্থাৎ অধিক পরিমাণ বোঝালে বা জোর প্রয়োগ করলে বা পর্যন্ত বোঝালে ওটাকে বর্ণ আকারে লিখতে হবে। ভালো করে খেয়াল করেন, কখনো, আমি যদি বলি আমি কখনো যাইনি ওখানে, আমি ওখানে কখনো যাইনি, কখনো যাইনি, জোর প্রয়োগ করছে না, যেহেতু জোর প্রয়োগ করছে তাই এখানে কিন্তু ওটা কার চিহ্ন আকারে না বর্ণ আকারে লিখতে হবে, কখনো। ঠিক একইভাবে যদি বলি আমি এখনো ঘুম থেকে উঠিনি, আমি এখনো ঘুম থেকে উঠিনি, আমি এখনো ঘুম থেকে উঠিনি, তার মানে কি আমি এখন পর্যন্ত ঘুম থেকে উঠিনি, তাহলে পর্যন্ত বোঝাচ্ছে, সে কারণে এখানে কার চিহ্ন আকারে না বর্ণ আকারে হবে। আমি আজও তোমায় ভালোবাসি, আমি আজও তোমায় ভালোবাসি মানে আমি আজ পর্যন্ত তোমাকে ভালোবাসি, তাহলে এই পর্যন্ত বোঝাচ্ছে, তাই ওটা কিন্তু এখানে কার চিহ্ন আকারে না বর্ণ আকারে লিখতে হবে। এবার দেখেন যদি বলি আমার আরো চাই, আমার আরো চাই, তার মানে কি এখানে আরো পরিমাণ বোঝাচ্ছে না অতিরিক্ত পরিমাণ, অধিক পরিমাণ বোঝাচ্ছে, এই যে অধিকন্তু, আমার আরো চাই, তাহলে এই যে অধিক পরিমাণ বোঝাচ্ছে সেই কারণে এখানে ওটা কার চিহ্ন আকারে লেখা যাবে না, বর্ণ আকারে লিখতে হবে। তাহলে এটা মনে রাখবেন যে অধিক পরিমাণ বা জোর প্রয়োগ করলে বা পর্যন্ত বোঝালে ওটাকে বর্ণ আকারে লিখতে হবে। আরেকটা জিনিস বলছি, উচ্চারণ বদ্ধতার স্বার্থে শেষে ওকার, মানে কোন কোন সময় হয় এরকম যে শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন হয়, যে সকল ক্ষেত্রে শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন থাকবে সেসব ক্ষেত্রে উচ্চারণের বদ্ধতার স্বার্থে, উচ্চারণ বোঝানোর স্বার্থে শব্দের শেষে ওকার ব্যবহার করা যাবে। যেমন ধরেন আমরা যদি বলি দুটো শব্দ, দেখেন
কি হবে এই শব্দ দুটোর উচ্চারণ কি হবে? সাধারণভাবে বললে মানুষ বলবে এটা হচ্ছে ভালো আর এটা হচ্ছে কাল। কিন্তু খেয়াল করেন, এটা যদি ভালো হয় এটা কালো কেন হবে না? আর এটা যদি কাল হয় তাহলে এটা ভাল কেন হবে না? তার মানে যে উচ্চারণে কনফিউশন আছে। খেয়াল করে দেখেন, ভাল বলে কিন্তু একটা শব্দ আমাদের বাংলা ভাষা আছে। ভাল মানে হচ্ছে ভাগ্য বা কপাল। যেহেতু ভাল বলে একটা শব্দ আছে তাই ভাল বানান এটাই শুদ্ধ। যদি আমি ভালো লিখতে চাই, আচ্ছা বলে একটুখানি কেটে গেছিল, আমি আরেকবার বলছি যে ভাল বলে যেটা বলে একটা শব্দ আছে বাংলা ভাষায়, ভাল মানে হচ্ছে ভাগ্য বা কপাল, সেই কারণে ভাল বানান এটা হবে। কিন্তু আমি যদি ভালো বোঝাতে চাই, গুড বোঝাতে চাই, গুড গুড মানে ভালো, এই ভালো বোঝাতে গেলে ভালো ওকার যুক্ত করে দিতে হবে। ঠিক একইভাবে দেখেন, কাল, কাল মানে হচ্ছে সময়, সময় বোঝালে কাল বানান এটা হবে। কিন্তু যদি আমি কালো বোঝাতে চাই, ব্ল্যাক, কালো বোঝাতে চাই, তাহলে কালো ওকার যুক্ত করে দিতে হবে। কথা বোঝা গেল? ঠিক একইভাবে দেখেন এই শব্দটা, কেউ হয়তো পড়বে মত, কেউ পড়বে মত, মত মতামত। খেয়াল করে দেখেন, যেহেতু মত বলে আমাদের একটা শব্দ আছে, মত মানে ওপিনিয়ন, যেটা আছে তাই মত বানান এটা। কিন্তু মত বোঝাতে গেলে আমাদের মত তাই ওকার যুক্ত করে দিতে হবে। ঠিক একইভাবে দেখেন এই শব্দটা, কেউ হতো পড়বে, কেউ হত পড়বে। দেখেন হত বলে কিন্তু আমাদের একটা শব্দ আছে, হত মানে আঘাতপ্রাপ্ত বা মৃত, আহত নিহত বলি না আমরা। তাহলে যেহেতু হত বলে একটা শব্দ আছে তাই হত বানান এটা হবে। আর হত বোঝাতে গেলে তয় ওকার যুক্ত করে দিতে হবে। আবার ধরুন যদি বলি এইটা, কেউ বলবে হল, কেউ বলবে হলো, তাই না? খেয়াল করে দেখেন, হল বলে কিন্তু আমাদের একটা শব্দ আছে, হল মানে লাঙল, তাই ইংরেজিতে হল বলে একটা শব্দ আছে, তাই না? এই হল বানান হবে এইটা, কিন্তু হলো বোঝাতে গেলে লয় ওকার যুক্ত করে দিতে হবে। এইরকম ভাবে যে সকল শব্দের বানানে কনফিউশন আছে, নয়েজ হচ্ছে বেশি, এতক্ষণ ঠিক ছিল, এখন বেশি হয়ে গেল। তাহলে আমি আরেকবার একটু একটু একটা সেকেন্ড সময় নিই, কেন বেশি হচ্ছে একটু দেখি। এবার মনে হয় ঠিক হয়ে যাওয়ার কথা, একটুখানি চেক করেন এখন ঠিক আছে কিনা একটু দেখেন তো, বলেন তো সাউন্ড কি এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম, যে সকল শব্দের ক্ষেত্রে এরকম কনফিউশন থাকবে সে সকল ক্ষেত্রে উচ্চারণে ও হলে লেখার সময় ও লিখবেন। কিন্তু যদি কনফিউশন না থাকে, যেমন মনে করেন আমি একটা শব্দ লিখলাম এইটা, এটা কিন্তু সবাই এতই পড়বে, কেউ কিন্তু এত বলবে না, কারণ এত বলে বাংলায় কোনো শব্দ নাই। তাহলে এই শব্দটা নিয়ে কোনো কনফিউশন নাই, তাই এখানে ওকার যুক্ত করার দরকার নাই। ঠিক তেমনি ভাবে ধরেন এইটা, 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 এটাকে সবাই যতই পড়বে, এটাকে সবাই কতই বলবে, এটাকে সবাই ততই বলবে, কেউ যত কত তত বলবে না, কারণ যত কত বলে বাংলায় কোনো শব্দ নাই। তার মানে এই শব্দগুলোর উচ্চারণে কোনো কনফিউশন নাই, সেই কারণে এগুলোতে ওকার ব্যবহারেরও দরকার নাই। একইভাবে ধরুন আরেকটা শব্দ লিখলাম এইটা, এটা লিখলে কিন্তু সবাই ছিলই পড়বে, কেউ কিন্তু ছিল পড়বে না, তাই না? হ্যাঁ, কারণ ছিল বলে বাংলায় কোনো শব্দ নাই, সিল বলে একটা শব্দ আছে, সিল ইংরেজিতে একটা শব্দ আছে সিল, এটার বাংলা বানানো হচ্ছে এরকম সিল, কিন্তু এটা হচ্ছে ছিল ছ দিয়ে, ছিল, ছিল বলে কিন্তু কোনো শব্দ নাই। সুতরাং এটা লিখলে সবাই কিন্তু ছিলই পড়বে, সে এখানে ছিল, তাহলে এখানে ওকারের দরকার নাই, কারণ কোনো কনফিউশন নাই, তো ওকারের ব্যবহার প্রয়োজন নাই। এখন এটাতে ওকার ব্যবহার করলে কিন্তু একটা বিপত্তি আছে, দেখেন আপনি যদি এখানে লেখেন এইটা, এটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই ছিল মানে হচ্ছে ছাড়াও, বাদামের খোসা ছিল, মুরগির চামড়া ছিল, আমরা এই যে ছিল, ছিল মানে হচ্ছে ছাড়াও, এই ছিল মানে হচ্ছে থাকা বোঝাচ্ছে, আর এই ছিল দ্বারা ছাড়ানো বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে নিয়মটা কি বললাম, শব্দের উচ্চারণ নিয়ে কোনো কনফিউশনের সুযোগ থাকলে সেখানে ওকার ব্যবহার করব, আর কনফিউশন না থাকলে ওকার ব্যবহারের কোনো দরকার নাই। আচ্ছা,
হরিচন্দ্র পাত্র বলছেন, স্যার শুনলাম ফেসবুকে 30 দিন পর রেকর্ড ভিডিও ডিলিট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি বিকল্প ওয়েবসাইট ব্যবহার করবেন রেকর্ড প্রসেসের জন্য? আচ্ছা, হরিচন্দ্র পাত্র, আপনাকে বলি ইতোমধ্যেই আমরা কিন্তু আমাদের অনেক ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওগুলো আপনি অবশ্যই ফেসবুকে আমাদের গ্রুপে পাবেন। কারণ আমরা এই প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড থাকে, সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা পরে কিন্তু আপলোড করে দিই। ঠিক আছে, সুতরাং এই ব্যাপারে কোনো চিন্তা নেই, গ্রুপ যতদিন থাকবে ততদিন ভিডিও থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার একটুখানি বলেন এই ও এবং ও কারের নিয়মটা বুঝতে পারলেন কিনা, এটা একটুখানি কমেন্ট করে আমাকে জানান। ও এবং ও কারের নিয়মটা বুঝতে পারলেন কিনা একটু কমেন্ট করেন। ওকে, বুঝেছেন, ঠিক আছে। এখন দেখেন, আমাদের বাংলা বানানে কিছু জিনিস বর্জন করতে বলা হয়েছে। বর্জন, আধুনিক বাংলা বানানে 4টা জিনিস মোটামুটি বর্জন করতে বলা হয়েছে। কি কি বর্জন করবো সেগুলো একটু দেখে দেখেন। বর্জন করবো হচ্ছে হর্ষ চিহ্ন, আমি একটু লিখছি। ভালো করে খেয়াল করেন, আমরা বলছি আধুনিক বাংলা বানানে এই 4টা জিনিস বর্জন করতে হবে। আগে জিনিসগুলো শিখে তারপর স্ক্রিনশট নেন। দেখেন, আমরা বলছি হর্ষ চিহ্ন বর্জন করতে হবে, তার মানে হচ্ছে কোন পূর্ণাঙ্গ শব্দে হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে না। দেখেন, আগে কিছু শব্দ লেখা হতো, যেমন এরকম চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে, কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। খেয়াল করে দেখেন, নজরুলের এই কবিতাটা দেখলে দেখবেন এই সবগুলো শব্দের শেষে হর্ষ চিহ্ন আছে। কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম বলছে কোন পূর্ণাঙ্গ শব্দে হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে না, হর্ষ চিহ্ন বর্জন করতে হবে। হ্যাঁ, হর্ষ চিহ্ন বসানো যাবে, দুইটা ক্ষেত্রে হর্ষ চিহ্ন বসতে পারবে। একটা হচ্ছে শব্দটাকে যখন আমরা ভাঙবো বা বিশ্লেষণ করবো, আমরা সন্ধির নিয়মে বা প্রত্যয় নিয়মে শব্দকে ভাঙি, যখন ওই শব্দকে ভাঙলে সেখানে হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে। যেমন আমরা যখন বলছি সংযুক্ত সার সংসার, এই যে দেখেন সংসার শব্দটাকে যখন আমরা সন্ধির নিয়মে ভাঙলাম, ওই ভাঙা অংশে হর্ষ চিহ্ন বসতে পারবে, কিন্তু মূল যে শব্দটা সেই শব্দটাতে হর্ষ চিহ্ন বসতে পারবে না। ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে হর্ষ চিহ্ন বসানো যাবে, সেটা হচ্ছে বিদেশি শব্দের উচ্চারণ বদ্ধতার স্বার্থে। খেয়াল করেন, আমি যদি নর্মালি কোন একটা বাংলা লেখার মধ্যে ফট করে এই শব্দটা লিখে দিই, অনেকেই কিন্তু এটা উচ্চারণ করবে কুইকলি। কুইকলি বাংলার মধ্যে যদি আমরা অনেক সময় বাংলার মধ্যে ইংরেজি শব্দ লিখি না বাংলা বর্ণ দিয়ে, যদি ওভাবে যদি বাংলার মধ্যে লেখা হয়, অনেকে কিন্তু এটা কুইকলি পড়ে ফেলবে। তার মানে এই শব্দটা উচ্চারণে কনফিউশন তৈরি হতে পারে। সেই কারণে বিদেশি শব্দের যদি উচ্চারণ নিয়ে কনফিউশন তৈরির সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আপনি উচ্চারণ বোঝানোর জন্য হর্ষ চিহ্ন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা যদি আপনি এখানে কয়েন্স একটা হর্ষ চিহ্ন দেন, তাহলে কিন্তু সবাই সহজে বুঝতে পারবে কুইকলি, হর্ষ চিহ্ন মানে থেমে যেতে হবে, কুইকলি। ঠিক একইভাবে যদি আমরা কন্টিনিউয়াস একটা বাংলা লেখার মধ্যে এই শব্দটা লিখি, অনেকেই কিন্তু এটা লাইনাস পড়ে ফেলবে। কিন্তু আমরা যদি এখানে একটা হর্ষ চিহ্ন দিই, তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে এখানে থামতে হবে, অর্থাৎ লাইন্স হবে। তাহলে এরকম ভাবে মনে রাখবেন, কোন পূর্ণাঙ্গ শব্দে হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে না। তবে কোন বিদেশি শব্দের উচ্চারণ বোঝানোর জন্য হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে। আর কোন শব্দকে যেমন যখন আমরা সন্ধি বা প্রত্যয় নিয়ম ভাঙবো, তখন সেই ভাঙা অংশে হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে। আচ্ছা, 2 নম্বর বলছি ঊর্ধ্বকমা বা ইলেক চিহ্ন বর্জন করতে হবে। ঊর্ধ্বকমা কি জিনিস? কমা কিন্তু উপরের দিকে থাকে এইগুলো। যেমন ধরেন, আমরা অনেক সময় লিখি না যে 2 টাকা, এই যে 2 টাকা, বা বললাম 400, বা বললাম ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই যে ইলেক চিহ্ন, এই ইলেক চিহ্ন দ্বারা বোঝানো হয় যে ওখানে একটা বর্ণ আছে যেটা আমরা উচ্চারণ করছি না।
যেমন এটা আসলে 2 টাকা, তাই না? 2 টাকা, ওই রস্যের জায়গায় এটা বসানো হয়েছে। 400, ওর জায়গায় এটা বসানো হয়েছে। তোমার পরে থাকায় মাথা মানে তোমার ওপরে থাকায় মাথা, ওই ওয়ের জায়গায় এটা বসানো হয়েছে। তা আধুনিক বাংলা বানানের নিয়মে বলা হচ্ছে এই ঊর্ধ্বকমা বা ইলেকট্রন বর্জন করতে হবে, এটা ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই। আপনি সরাসরি 2 টাকা লেখেন, সরাসরি 400 ভাবে লেখেন, বা ও কার্ড দিয়ে লেখেন, সরাসরি তোমার পরে থাকায় মাথা লেখেন। যার বোঝার বুঝলো, না বুঝলে মুড়ি কিনে খায়, আপনার কিছু করার দরকার নাই। ঠিক আছে? তার মানে মনে রাখবেন, ঊর্ধ্বকমা বা ইলেকট্রন সম্পূর্ণরূপে বর্জন করে দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে, আচ্ছা এইগুলো গেল আমাদের 1 নম্বরের উদাহরণ, এইগুলো হচ্ছে আমাদের 2 নম্বরের উদাহরণ। আচ্ছা, 3 নম্বর বলা হচ্ছে রেফের পরের দ্বিত্বতা বর্জন করতে হবে। অর্থাৎ আগে যেটা হতো, রেফের পরের বর্ণটা 2বার লেখা হতো। খেয়াল করে দেখেন, আমি কয়েকটা উদাহরণ লিখি। মনে করেন বললাম কার্য, সূর্য, কর্ম, ধৈর্য। ভালো করে দেখেন, আবার যদি লিখি জোয়ারদার, এই শব্দগুলোতে দেখেন প্রত্যেকটাতে কিন্তু রেফের পরের বর্ণটা 2বার লেখা হয়েছে। রেফের পরে জয় জ, রেফের পরে জয় জ, রেফের পরে ময় ম, রেফের পরে জয় জ, রেফের পরে দয় দ। অর্থাৎ রেফের পরের বর্ণটা 2বার লেখা হয়েছে। আগে নিয়ম ছিল রেফের পরের বর্ণটা 2বার লিখতে হবে, কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম বলছে রেফের পরে দ্বিত্বতা বর্জন করতে হবে, অর্থাৎ রেফের পরের বর্ণটা 2বার লেখা যাবে না। খেয়াল করে দেখেন, তার মানে এখানে কিন্তু রেফের পরে একটা জয় হবে, জ ফলাটা আর হবে না। এখানে একটাই জ হবে, এটা হবে না। এখানে একটাই ম হবে, এটা হবে না। এখানে একটাই জ হবে, এটা হবে না। এখানে একটাই দ হবে, এখানে 2টা দ হবে না। কথা বোঝা গেল? তাহলে এখন আমাকে সুন্দর করে বলেন তো, এই যে দৈর্ঘ্য বানান যে আমরা এটা লিখি, এই বানানটা শুদ্ধ না ভুল? দৈর্ঘ্য বানানটা আমরা শেষে যে জ ফলা দিয়ে লিখি, এই বানানটা শুদ্ধ নাকি অশুদ্ধ? একটুখানি আমাকে কমেন্ট করেন। ওকে, রাজীব বলছে শুদ্ধ, সম্রান বলছে ভুল। আচ্ছা, সম্রান খান আপনি বলছেন ভুল, কি কারণে বলছেন? কারণ আমরা এখানে বলেছি রেফের পরে বর্ণটা 2বার লেখা যাবে না, এগুলো জফলা কেটে দিছি। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে জফলা কেটেছি কেন? কারণ এখানে আগে একটা জ বসে আছে, তাই আরেকটা জ বসবে না। এখানে আগে একটা জ বসে আছে, তাই আরেকটা জ বসবে না। কিন্তু এখানে কি জ আছে? এখানে তো রেফের পরে আছে ঘ। তো ঘ কি 2বার বসেছে নাকি? ঘ তো একটা আছে, তার সাথে জ ফলা বসেছে। ঘ একটা বর্ণ, জ একটা বর্ণ, এটা তো আলাদা বর্ণ, একই বর্ণ না। সুতরাং এখানকার জ ফলা কিন্তু ঠিক আছে, শুদ্ধ আছে। অভয় আপনি অশুদ্ধ বলেছেন, কিন্তু এটা কিন্তু শুদ্ধ আছে, কারণ এখানে রেফের অশুদ্ধ কখনো তো যদি ঘ 2টা থাকতো। আমরা বলছি রেফের পরের বর্ণটা 2বার লেখা যাবে না, এখানে তো ঘ 2বার নাই, ঘরের সাথে জ ফলা আছে। কথা বোঝা গেল? আমি এই উদাহরণটা দিলামই এই কারণে যে আপনারা হয়তো মনে করতে পারেন কোন শব্দের শেষে বোধহয় জ ফলা হবে না। তা না, এখানে জ ফলা মুছেছে কারণ ওখানে আরেকটা জ বসে আছে আগে থেকে, একই বর্ণ 2বার বসানো যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল আমাদের 3 নম্বরের নিয়ম। আচ্ছা, এবার আসি আমরা 4 নম্বরে, বলছি শব্দের শেষের বিসর্গ বর্জন করতে হবে। আগে কিছু শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা হতো, যেমন ধরেন এরকম লেখা হতো কার্যত, প্রায়শ, হ্যাঁ, এরকম লেখা হতো, শব্দের শেষে বিসর্গ বসানো হতো অনেক শব্দের শেষে। কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম বলছে শব্দের শেষে এই বিসর্গের আসলে কোনো কাজ নাই, সেই কারণে শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে। সুন্দর করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এবার আসেন আমরা আরো কিছু, সব শেষ, আমরা কয়েকটা শর্টকাট নিয়ম শিখে শেষ করব। এবার আমরা কয়েকটা নিয়ম লিখবো। বিবিধ,
ওকে, এই 7টা নিয়ম শিখলে আমাদের মোটামুটি আজকে ক্লাস শেষ। আমরা প্রথম যেটা বলেছি বিবিধতা দেখেন, প্রথমে বলেছি শেষে থাকলে জীবী বানানে দুইটাই দীর্ঘইকার হবে। শেষে থাকলে জীবী বানানে দুইটাই দীর্ঘইকার হবে, অর্থাৎ কৃষিজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, চাকরিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, এরকম যত শব্দের শেষে জীবী থাকবে, শেষে জীবী থাকলে দুইটাই দীর্ঘইকার হবে। কিন্তু শেষে না থেকে যদি অন্য কোন স্থানে জীবী থাকে তাহলে জীবী বানানে দ্বিতীয় দীর্ঘইটা রস্যই হয়ে যাবে। যেমন ধরেন যদি বলি জীবিত বা বললাম উপজীবিকা, খেয়াল করে দেখেন এই দুইটা শব্দে এখানে জীবী শেষে নাই, শুরুতে আছে, তাই দ্বিতীয় দীর্ঘইটা রস্যই হয়ে গেছে। এখানে জীবী শেষে না থেকে মাঝে আছে, সেই কারণে দ্বিতীয় দীর্ঘইটা রস্যই হয়ে গেছে। ঠিক আছে। আবার বাহির ক্ষেত্রে বলছি শেষে থাকলে বাহি বানানে দীর্ঘইকার হবে। যেমন আমরা যখন বলছি পরিবাহী, পরিবাহী, মালবাহী, ঐতিহ্যবাহী, শেষে থাকলে বাহি বানানে দীর্ঘইকার হবে। কিন্তু অন্য স্থানে যদি থাকে তাহলে বাহি বানানে রস্যইকার হবে। যেমন আমরা যখন বলছি পরিবাহিত বা যখন বলছি বাহিনী, খেয়াল করে দেখেন পরিবাহিত এখানে বাহি শেষে নাই, মাঝে আছে, তাই রস্যইকার হয়েছে। বাহিনী শব্দে বাহি শুরুতে আছে, তাই রস্যইকার হয়ে গেছে। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নম্বর। 2 নম্বরে বলছি অঞ্জলি এবং আবলি বানানে সবসময় রস্যইকার হবে। শব্দের মধ্যে যদি অঞ্জলি বা আবলি থাকে সেই বানানে অবশ্যই সবসময় রস্যইকার হবে। যেমন ধরেন শ্রদ্ধাঞ্জলি, তারপরে বললাম গীতাঞ্জলি। গীত বানানে দীর্ঘইকার হবে, কিন্তু অঞ্জলি বানানে রস্যইকার। যেমন শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি, গীতাঞ্জলি, এই যে অঞ্জলি বানানে রস্যইকার। একইভাবে প্রেমাঞ্জলি, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, অঞ্জলি থাকলে রস্যইকার। আবার আবলি থাকলেও রস্যইকার। যেমন বললাম কবিতা বলি, কবিতা বলি, ওই যে আমাদের মধুসূদনের কাব্যগ্রন্থ আছে না চতুর্দশপদী কবিতা বলি, সেই সময় কিন্তু কবিতা বলি বানানে দীর্ঘইকার ছিল, কিন্তু এখন রস্যইকার, এই যে আবলি আছে। ঠিক একইভাবে যখন বলছি নিয়মাবলী বা বলছি কার্যাবলী, এই রকম শব্দের শেষে যদি আবলি থাকে তাহলে সে আবলি বানানে কিন্তু সবসময় রস্যইকার হবে। তাহলে শব্দের শেষে অঞ্জলি বা আবলি থাকলে সেখানে রস্যইকার হবে। এটা গেল 2 নম্বর নিয়ম। দেখেন 3 নম্বরে বলছি কোথায় দন্তস্বয় থ আর কোথায় দন্তস্বয় ত। আমরা কয়েকটা উদাহরণ লিখি। মনে করেন বললাম, একটা বললাম মুখস্থ নাকি মুখস্থ, আরেকটা লিখলাম ক্ষতিগ্রস্ত নাকি ক্ষতিগ্রস্ত। অনেক সময় আমাদের কিন্তু এই বানানগুলো নিয়ে কনফিউশন হয় যে শব্দের শেষে কোথায় দন্তস্বয় ত বসবে আর কোথায় দন্তস্বয়ে থ বসবে। এই কনফিউশনটা একটা কথা দিয়েই সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন যদি এইরকম কনফিউশন হয় তাহলে প্রথম কাজ হচ্ছে এই শেষের এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা অর্থবোধক কিনা সেটা দেখতে হবে। যদি বাকি অংশটা অর্থবোধক হয়, যদি বাকি অংশটা অর্থবোধক হয় তাহলে দন্তস্বয় থ বসবে, আর অর্থবোধক না হলে দন্তস্বয় ত বসবে। এখন খেয়াল করেন মুখস্থ, এখানে এই অংশটা বাদ দিলে সামনে পাচ্ছে মুখ, তো মুখ একটা অর্থবোধক শব্দ, যেহেতু অর্থবোধক শব্দ পাচ্ছে সেই কারণে এখানে মুখস্থ হবে, থ হবে। এবার এখানে দেখেন এটা যদি বাদ দিই সামনে কি পাচ্ছি ক্ষতিগ্র। ক্ষতি বলে তো শব্দ আছে, কিন্তু ক্ষতিগ্র বলে কি কোনো শব্দ আছে? ক্ষতিগ্র বলে তো কোনো শব্দ নাই, তার মানে অর্থবোধক শব্দ পাচ্ছি না। যেহেতু অর্থবোধক শব্দ পাচ্ছি না সেই কারণে দন্তস্বয় ত হবে। ঠিক একইভাবে খেয়াল করেন যদি বলি এই শব্দটা, এখানে ত না থ হবে। খেয়াল করে দেখেন সামনের যে অংশটা সেই অংশটা দেখেন গৃহ, গৃহ শব্দে অর্থ আছে, গৃহ মানে কি বাড়ি, যেহেতু অর্থবোধক শব্দ তাই এখানে দন্তস্বয় থ বসবে। আবার ধরেন বললাম এই শব্দটাতে ত বসবে না থ বসবে, সামনে কি আছে দেখেন, সামনে কি আছে ঠোঁট, ঠোঁট একটা অর্থবোধক শব্দ, তার মানে থ বসবে। আবার দেখেন এই শব্দটা, এই শব্দটাতে শেষে দন্তস্বয় ত বসবে না থ বসবে। খেয়াল করে দেখেন এর সামনে কি আছে দুর্নীতিগ্র, দুর্নীতি বলে শব্দ আছে কিন্তু দুর্নীতিগ্র বলে কিছু আছে, তো দুর্নীতিগ্র বলে তো কিছু নাই, তার মানে অর্থবোধক না, সে কারণে দন্তস্বয় ত বসবে। একটুখানি আমাকে কমেন্ট করে জানান এই নিয়মটা সবাই বুঝতে পারলেন কি না। ভেরি গুড। বলেন বিবিধর, আচ্ছা বুঝতে পেরেছেন। ওকে, খেয়াল করে দেখেন এবার আমরা 4 নম্বরটাতে যাই।
4 নম্বরে বলছি রস্যই দীর্ঘ রস্যই রস্য দীর্ঘ রস্য। কেউ আবার এভাবে বলে 121, 121, যেভাবে মনে রাখতে পারেন। সহজ কথা হচ্ছে শব্দের মধ্যে যদি পরপর 3টা ইকার বা পরপর 3টা উকার থাকে তাহলে মাঝেরটা দীর্ঘই বা দীর্ঘ হবে, দুই পাশেরটা রস্যই বা রস্য হবে। খেয়াল করে দেখেন, আমরা যখন বলছি মুমূর্ষু, পাশাপাশি 3টা উকার আছে, তাই মাঝেরটা দীর্ঘ উকার হবে, দুই পাশে রস্য উকার। যখন বলছি বিভীষিকা, বিভীষিকা, দেখেন পাশাপাশি 3টা ইকার আছে, তাই মাঝেরটা দীর্ঘ ইকার হয়ে যাবে আর দুই পাশে রস্য ইকার থাকবে। আবার যদি বলি পিপিলিকা, পিপিলিকা, পাশাপাশি 3টা ইকার আছে, তাই মাঝেরটা দীর্ঘ ইকার হয়ে যাবে, দুই পাশে রস্যই থেকে যাবে। কথা বোঝা গেল? তাহলে পাশাপাশি 3টা ইকার বা পাশাপাশি 3টা উকার থাকলে মাঝেরটা দীর্ঘই দীর্ঘ হবে আর দুই পাশেটা রস্যই রস্য হবে। তবে এই নিয়মের ব্যতিক্রম আছে 2টা শব্দ। একটা হচ্ছে এই নিয়মের ব্যতিক্রম, হ্যাঁ, 4-এর ব্যতিক্রম। একটা হচ্ছে বুভুক্ষু আর একটা হচ্ছে মুমুক্ষু। হ্যাঁ, এই 2টা শব্দে পাশাপাশি 3টা ওকার আছে, কিন্তু 3টাই রস্যইকারী হবে। এইগুলো হচ্ছে, এই 2টা হচ্ছে ব্যতিক্রম, তাছাড়া বাদ বাকি ওই নিয়মে হবে। ক্লিয়ার? এখন একটা কাজ করেন তো, যেহেতু আমাদের বোর্ডে আর জায়গা নেই, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। সুন্দর করে একটা স্ক্রিনশট নেন। ওকে, এবার আমরা 4 নম্বর পর্যন্ত মুছে দিই, আমরা 5 নম্বরে চলে যাই। এখন আমরা বললাম যে পাশাপাশি 3টা উকার থাকলে বা 3টা ইকার থাকলে কি হবে সেটা বললাম, কিন্তু যদি পাশাপাশি 4টা ইকার বা 4টা উকার থাকে সেক্ষেত্রে কি করব সেটা আমরা বলছি 5 নম্বর নিয়মে। আমরা বলছি পাশাপাশি 4টা ইকার থাকলে 4টাই রস্য ইকার হবে, 4টা উকার থাকলে 4টাই রস্য উকার হবে। যেমন ধরেন যদি বলি নিরিবিলি, ঝিলিমিলি, অপিনিহিতি, ওই যে আমরা ধ্বনির পরিবর্তন শিখেছিলাম অপিনিহিতি। দেখেন পাশাপাশি 4টা ইকার থাকলে 4টাই কিন্তু রস্য ইকার। আবার 4টা উকার থাকলে, যেমন যদি বলি মুহুর মুহু, 4টা উকার থাকলে 4টাই কিন্তু রস্য উকার। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, এই নিয়মটা কিন্তু তখন প্রযোজ্য হবে না যখন 2টা শব্দ যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হবে। আবার বলছি, যদি 2টা শব্দ যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয় সেখানে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। এরকম একটা উদাহরণ বহুল প্রচলিত, পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে নিশিথিনী। নিশিথিনী বানান দেখেন পাশাপাশি 4টা ইকার আছে, কিন্তু 4টাই রস্য ইকার হয়নি, রস্যই দীর্ঘ রস্যই দীর্ঘ। কেন? কারণ এটা 2টা শব্দ মিলে শব্দটা তৈরি হয়েছে, নিশীথ যুক্ত ইনি। এরকম আরো আছে, যেমন ধরেন যদি বলি রীতিনীতি, রীতিনীতি, এই শব্দটা দেখেন 2টা শব্দ মিলে তৈরি হয়েছে, রীতি একটা শব্দ, নীতি একটা শব্দ। যেহেতু 2টা শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে, তাই এখানে কিন্তু আর এই নিয়মটা খাটেনি। তো এইটা কিন্তু বিশেষ করে পরীক্ষায় খুব আসে, তাই ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? এটা গেল আমাদের 5 নম্বরের উদাহরণ। এবার আমরা চলে যাব 6 নম্বরের উদাহরণে। 6 নম্বরে আমরা বলছি ইক, ইকা, ইমা, ইনি থাকলে রস্য ইকার হবে। খেয়াল করেন, আমরা যখন বলছি শারীরিক, তারপর বললাম কণিকা, মহিমা, ভিখারিণী, ভালো করে খেয়াল করে দেখেন, শারীরিক, এখানে যে দীর্ঘ, এটা কিন্তু শরীর বানানোর যে দীর্ঘ সেটা, কিন্তু শরীরের সাথে যে ইক যুক্ত হয়েছে, ইক, শারীরিক, এই ইক বানায় দেখেন রস্য ইকার। কণিকা, ইকা আছে তাই রস্য ইকার। মহিমা, ইমা আছে তাই রস্য ইকার। ভিখারিণী, ভিখারি যুক্ত ইনি, এই যে ইনি থাকলে প্রথমটা রস্যই, দ্বিতীয়টা দীর্ঘ। এই দেখেন প্রথমটা রস্যই, দ্বিতীয়টা দীর্ঘ। কথা বোঝা গেল? তাহলে ইক, ইকা, ইমা, ইনি থাকলে রস্য ইকার হবে। এটা গেল 6 নম্বর। আর 7 নম্বরে বলছি কড়া বোঝালে কারি বানানে দীর্ঘ ইকার, অন্য ক্ষেত্রে কারি বানানে রস্য ইকার। অর্থাৎ কোনো কিছু কড়া বোঝালে কারি বানানে দীর্ঘ ইকার হবে, আর কড়া না বোঝালে কারি বানানে রস্য ইকার হবে। যেমন ধরেন যদি বলি উপকারী, উপকারী কাকে বলে? উপকার করে যে, সে হচ্ছে উপকারী, তাই না? উপকার করে যে, উপকার করে, এই যে কড়া বোঝাচ্ছে, তাই কারি বানানে দীর্ঘ ইকার হয়েছে। আবার যদি বলি সাহায্য করে যে, তাকে কি বলে? সহকারী, তাই না? সাহায্য করে যে, সে হচ্ছে সহকারী। সাহায্য করে, করে, করা বোঝাচ্ছে, তাই এখানে কারি বানানে দীর্ঘ ইকার।
কিন্তু দেখেন সরকারি, এখানে কি কোনো কিছু করা বোঝাচ্ছে? সরকারি কোনো কিছু করা বোঝাচ্ছে না, তাই এখানে কারি বানানে রস্যই কার। আবার যদি বলি দরকারি, তো দরকারি দ্বারা কি কোনো কিছু করা বোঝাচ্ছে? করা বোঝাচ্ছে না, সেই কারণে কারি বানানে রস্যই কার। তাহলে মনে রাখবেন, কোনো কিছু করা বোঝালে কারি বানান দীর্ঘইকার হবে, আর করা না বোঝালে কারি বানানে রস্যইকার হবে। একটুখানি আমাকে কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটা বুঝলেন কিনা। আমাদের কিন্তু বানানের নিয়ম মোটামুটি শেষ। ওকে, বোঝা গেছে, বাহ, ভেরি গুড। দেখেন বানানের কিন্তু আর প্রচুর নিয়ম আছে, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক। মোটামুটি পরীক্ষায় যে ধরনের জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি এইটুকু মাথায় রাখলে সেই জিনিসগুলো পারবেন, ঠিক আছে? তবে বানানটা কিন্তু সবসময় পড়ার উপরে নির্ভর করে। আচ্ছা, ব্যাকরণ ক্লাস আর কয়টা লাগবে আমাদের? কোর্স কবে নাগাদ শেষ হতে পারে আনুমানিক? ব্যাকরণ ক্লাসটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে। আমাদের ব্যাকরণের টপিক আর নাই বললেই চলে, বোধহয় একটা দুইটা টপিক আছে। বড় টপিকের মধ্যে শুধু প্রত্যয়টা আছে, আর ছোটখাটো একটা দুইটা টপিক আছে। তাছাড়া কিন্তু আমাদের ব্যাকরণ মোটামুটি শেষ। ব্যাকরণ আমাদের হয়তো আর সর্বোচ্চ দুইটা তিনটা ক্লাস লাগতে পারে, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা টানা সাহিত্যের ক্লাস করে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শেষ করে দেবো, এবং এটা আশা করি যে আমাদের এটা কি মাস চলে, এপ্রিল মাস, তো মে মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট হবে ইনশাল্লাহ। মানে কুরবানি ঈদের আগে ইনশাল্লাহ কমপ্লিট হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সমাসে একটি প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে, নেব, সমস্যা নেই। আমরা ব্যাকরণটা শেষ করবো, সাহিত্যটা একটু এগোবো। পরের দিকে গিয়ে আমি কিছু প্র্যাকটিস ক্লাস নিব, যে টপিকগুলো আপনার সমস্যা হবে সেই সমস্যা সমাধানের জন্য আমি ক্লাস নিব, সমস্যা নেই, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসে। পরের ক্লাস কিন্তু আগামীকালকে আছে, আগামীকাল রাত 10টায়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।